Yes, sir. আপনাদের ক্লাসের টোটাল 82 পার্টিসিপেন্টস থাকার কথা, এখন পর্যন্ত আমি যা দেখতে পারতেছি 53-54 মানুষজন জয়েন করছে। তো বাকিরা যারা জয়েন করেনি জয়েন করে ফেলতে বললাম। আচ্ছা, এখন হচ্ছে শুরু করি। লাস্ট দিন আমরা যা পড়ছি ওইখান থেকে শুরু করি। লাস্ট দিন যে ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এতটুকু কি সবার মনে আছে যে কি ছিল জিনিসটা? কি ছিল, কে একজন বলেন তো। তার একটু রিভিউ করলে ভালো হতো মনে হয়। আমরা মিলিটারি স্টুডেন্ট সবাই হচ্ছে এই ক্লাসগুলো মিস করেছিলাম প্রোগ্রামের জন্য। একটু যদি আপনি শর্ট করে রিভিউ করে দেন তাহলে ভালো। আচ্ছা, আমি একটু রিভিউ করি। ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি যা ছিল, আমরা যখন কোনো একটা সিস্টেমের, স্পেশালি একটা ইন্টারেক্টিভ সিস্টেমের ইভালুয়েশন করি, তখন মোস্ট অফ দ্য টাইম আমাদের মাথায় যেই কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেস, অথবা যেই জিনিসটার সাথে আমরা ফিজিক্যাল লেভেল ইন্টারেক্ট করতেছি তার ইভালুয়েশন করা। যেমন একটা সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে সেটা ইউআই, এরকম পারসেপশন গুলো আমাদের কাজ করে। বাট ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি বোঝায় যে আমরা আরো কোর লেভেলে ঢুকে একটা সিস্টেমকে ইভালুয়েট করব, ফ্রম ফার্স্ট অফ অল দ্য প্রোডাক্ট, যে যে ইন্টারফেসটা দিয়ে আমরা ইন্টারাকশন করতেছি সিস্টেমটার সাথে। দেন এই সিস্টেমটার যে প্রসেসগুলোর সাথে আমরা ইন্টারাক্ট করতেছি, দ্যাট মিনস ব্যাক এন্ডে আমার যেসব ফিচার কাজ করতেছে, এই ফিচারগুলো ইউজ করার ক্ষেত্রে যেই সব স্পেসিফিকেশন আমার কোনো না কোনো ভাবে কাজে লাগতেছে, যেমন হইতে পারে রেসপন্স টাইম, হইতে পারে রিলায়েবিলিটি, হইতে পারে সিকিউরিটি। এই যে ব্যাক এন্ডে যেসব ফিচার গুলা আমাদের ইন্টারেক্ট করার ক্ষেত্রে কোনো না কোনো ভাবে ভূমিকা রাখতেছে, এই জিনিসপত্রগুলোর ইভালুয়েশন করাটাকেই হচ্ছে আমরা ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ফেলতেছি। এখন একটা সিস্টেম নিয়ে হচ্ছে লাস্ট দিন আপনাদের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে একটা বেসিক ভিসিআর সিস্টেম। মনে আছে যে পুরাতন কালে হচ্ছে আমরা ডিভিডি ভিসিডির আগেও হচ্ছে ভিসিআর বলে একটা জিনিস ছিল। তো এই ভিসিআর জিনিসটার একটা ফিচারকে আমরা হচ্ছে ইভালুয়েট করব। ফিচারটা হচ্ছে কিভাবে একটা এররনিয়াস অথবা ভুল করে স্টার্ট হওয়া প্রোগ্রামিং সিকোয়েন্সকে আমরা আন্ডু করতে পারি। যেমন ভিসিআর এ বেসিক্যালি কি হয়, আমরা একটা ক্যাসেট ইনসার্ট করি ভিসিআর এর মধ্যে। দেন এই ক্যাসেটটা প্লে হয়ে কিছু একটা ভিজুয়াল অথবা অডিটরি কিছু একটা হচ্ছে আমরা শুনতে পারি অথবা দেখতে পারি, এমন কিছু। তো এমন যদি হয় আমার ক্যাসেটটা প্লে করার পরে একটা প্রোগ্রামিং সিকোয়েন্স শুরু হয়ে গেছে, যে প্রোগ্রামিং সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি ভুল, অথবা কোনো একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে, কোনো একটা এরর অকার করতেছে, তাহলে আমরা কিভাবে এই প্রবলেমটা সলিউশন খুঁজে বের করতে পারি, অথবা এই ফিচারটাকে কিভাবে ইভালুয়েট করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এ দেখে আসছিলাম। আর দেখে আসছিলাম হচ্ছে 6টা ক্রাইটেরিয়ার উপর বেস করে। একটা ছিল মেজারিং কনসেপ্ট, বেসিক্যালি যেই ফিচারটাকে আমরা ইভালুয়েট করব সেটা এখানে হচ্ছে আন্ডু আর এরোনিয়াস প্রোগ্রামিং সিকোয়েন্স। দেন পরবর্তী যে 5টা ফিচার অথবা টাস্ক, সেগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এর মাঝখানে প্রথমে আসতেছে হচ্ছে মেজারিং মেথড, যে কোন মেথডটা ইউজ করে আমরা এই টাস্কটাকে মেজার করব। দেন নাও লেভেল, যে মার্কেটে এখন কারেন্টলি যেই সব প্রোডাক্ট আছে তাদের মধ্যে কোনো প্রোডাক্টকে আমাকে এই সুবিধাটা দিচ্ছে কিনা, যে সুবিধাটা একটা সলিউশন আকারে আমি আমার নিজের প্রোডাক্টটার মধ্যে অ্যাপ্লাই করতে চাইতেছি। দেন ওয়ার্স লেভেল, এই যে প্রবলেমটা অকার করতেছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যেই ইভালুয়েশনটা করতেছি সেখানে ওয়ার্স্ট কেসে কত ধরনের, অ্যাকচুয়ালি ওয়ার্স্ট কেসে কোন লেভেল পর্যন্ত গিয়ে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হইতে পারে। দেন প্ল্যান লেভেল, যে কোন লেভেলটাতে আমি সলভ করার প্ল্যান করতেছি। আর বেস্ট কেস, যে কোন কেসটাকে আমি আইডিয়াল বলে ধরে নিচ্ছি, হইতে পারে এই জিনিসটা পুরাপুরি থিওরিটিক্যাল, কারণ বেস্ট কেস মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ইউজেজে অ্যাপ্লাই করতে পারি না, এই জন্য হচ্ছে আমরা একটা প্ল্যান লেভেল নিয়ে আসি। আচ্ছা, এখন যেই প্রবলেমটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম, ভিসিআর এর একটা এরর প্রোগ্রামিং সিকোয়েন্স কিভাবে আন্ডু করতে হয়, এই জন্য একটা মেজারিং মেথড হইতে পারে যে কতগুলা এক্সপ্লিসিট ইউজার অ্যাকশন দিয়ে আমি এই কাজটা করতে পারি। এখন মেজারিং মেথড হইতে পারে বেশ কিছু টাইপের, যেমন এখানে হচ্ছে স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন। হইতে পারে যে আমি একটা টাস্কে কমপ্লিট করার জন্য কতটুকু টাইম নিচ্ছি, অথবা এই টাস্কটাকে কমপ্লিট করার জন্য আমার কতগুলা কমান্ড লেখা লাগতেছে, যদি হয় একটা প্রোগ্রামিং টুল অথবা এমন কিছু। দেন কত ফ্রিকুয়েন্টলি আমার এই সিস্টেমটার মধ্যে অথবা এই টাস্কটার মধ্যে এরর গুলাকে অকার করতেছে। দেন হইতে পারে হচ্ছে নাম্বার অফ টাইমস ইউজার হচ্ছে তার নিজের স্যাটিসফ্যাকশন লেভেল অথবা ফ্রাস্ট্রেশন যে লেভেলটা, ওই লেভেলটা ক্রস করে ফেলতেছে, অথবা স্যাটিসফ্যাকশন লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা কোনো একটা টাস্কের ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর মেথডটাকে সিলেক্ট করতে পারি। স্পেসিফিকলি এই ভিসিএস সিস্টেমটার জন্য আমরা যেই মেথডটা চুজ করছি সেটা হচ্ছে কতগুলা এক্সপ্লিসিট ইউজার অ্যাকশন।
দ্যাট মিনস ইউজার কতগুলা, সাপোজ হতে পারে যে সে ভিসিআরটাকে, টেপটাকে প্রথমে ভিসিআর থেকে বের করলো, দেন আবার ভিসিআর এর মধ্যে ইনসার্ট করলো। হইতে পারে সে টেপটার মধ্যে একটু খুলে দেখলো যে আসলে ভেতরে কোথাও কোনো ফিজিক্যাল লেভেলে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি ফিজিক্যাল লেভেলে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে টেপের ম্যাগনেটিক রেজোনেন্সের কারণে কোনো সমস্যা অকার করতেছে কিনা। এই রকম বেশ কিছু এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি মেজার করব যে কত নাম্বার অফ এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনের মাধ্যমে সে এই প্রবলেমটাকে সলভ করতে পারতেছে। আচ্ছা, এখন এরপরে আসতেছে হচ্ছে নাও লেভেল। দ্যাট মিনস মার্কেটে আমাদের যেসব প্রোডাক্ট কারেন্টলি অ্যাভেলেবেল, সেই সব প্রোডাক্ট কোনোটাই কি এই সলিউশনটা আমাদেরকে দিচ্ছে কিনা। সো ভিসিআর যে আমলে ছিল ওই আমলে যদি অন্য কোনো সিস্টেমের সাথে আমরা চিন্তা করতাম, তাহলে দেখা গেছে যে অন্য কোনো সিস্টেমে এই ধরনের প্রোগ্রামিং সিকোয়েন্সকে যেটা ভুলে চলে আসছে অথবা কোনো এক জায়গায় স্টাক হয়ে গেছে, এরর অকার করতেছে, সেইটাকে সলভ করার জন্য কোনো সলিউশন আমাদেরকে দেয় না। তাহলে আমাদেরকে এখন প্ল্যান করতে হবে যে আমরা যে সলিউশনটা দিব সেই সলিউশনটাকে আমরা কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের সলিউশনটা হইতে পারে যে একদম ওয়ার্স্ট কেসে, যে একটা ইউজার সাপোজ ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার অ্যাকশন দিয়ে সে এই প্রবলেমটাকে সলভ করতে পারতেছে। হইতে পারে এই ওয়ার্স্ট কেসে নাম্বার অফ অ্যাকশন হচ্ছে 10, হইতে পারে 20, হইতে পারে ইনফাইনাইট নাম্বার অফ অ্যাকশনস। সো বেসিক্যালি এই ওয়ার্স্ট কেস থেকে অবশ্যই একে অথবা সলিউশনকে তো অবশ্যই পিচ করতে পারবো না। আমাদেরকে এই ওয়ার্স্ট কেসের উপর বেস করে আরো দুইটা লেভেল নিয়ে আসতে হবে। একটা হচ্ছে প্ল্যান্ট লেভেল, আর একটা হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেস হচ্ছে একটা, সাপোজ হইতে পারে যে আমি একটা বাটন প্রেস করলাম, আমার ভিসিআর এর মধ্যে যে টেপটা ছিল সেটা ভেতরে কোনো না কোনো ভাবে ঠিক হয়ে সব এরর প্রোগ্রামিং সিকোয়েন্সকে সে কারেক্ট করে আবার অটোমেটিক যে জায়গা থেকে প্লে করার কথা সেই জায়গা থেকে প্লে করা শুরু করছে। এটা ধরে নিলাম আমাদের বেস্ট কেস, যে একটা এক্সপ্লিসিট ক্যান্সেল অ্যাকশন অথবা এক্সপ্লিসিট বাটন প্রেস করার মাধ্যমে আমরা এই সলিউশনটা পৌঁছে যেতে পারতেছি। বাট এই যে বেস্ট কেসটা, এই বেস্ট কেসটা হইতে পারে থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যেটা যাই, আমরা ওয়ার্স্ট কেস আর বেস্ট কেসের মাঝামাঝি এমন একটা লেভেলে পৌঁছাই যেই লেভেলটাকে অ্যাকচুয়ালি আমি আমার সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটাকে আমরা নাম দিচ্ছি প্ল্যান্ট লেভেল। আর এই প্ল্যান লেভেলটা এই সলিউশনটার ক্ষেত্রে অথবা এই প্রবলেমটাকে যাতে মিটিগেট করতে পারি সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম অফ 2 এক্সপ্লিসিট ইউজার অ্যাকশন, হইতে পারে 3 এক্সপ্লিসিট ইউজার অ্যাকশন, এমন কিছু একটা। আচ্ছা, এখন এই যে এক্সাম্পলটা দিলাম যে একটা ভিসিআর এর মধ্যে কোনো একটা প্রোগ্রামিং সিকোয়েন্স যদি অকার করে, এরর এরর অকার করে, তাহলে সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা যেই ধরনের ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং করতে পারি সেই 6টা ক্রাইটেরিয়া কি বোঝা গেছে? যিনি বললেন রিক্যাপ করার জন্য। মেজর ফেরদৌসি সম্ভবত, বুঝতে পারছেন আপনি? জি জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি আপনাকে একটা সিনারিও দেই। সাপোজ আমি একটা ফিনটেক সিস্টেম বানাতে চাচ্ছি। ফিনটেক তো আমরা মোটামুটি সবাই বুঝি যে বিকাশ, উপায়, এগুলো হচ্ছে বেসিক্যালি বেশ কিছু ফিনটেক অ্যাপ্লিকেশন। সাপোজ আমি একটা ফিনটেক অ্যাপ্লিকেশনের মধ্যে বিকাশে যেমন আছে যে আমি যখনই কোনো টাকা পাঠাতে চাই সেই ক্ষেত্রে আমার টাকার অ্যামাউন্ট অ্যামাউন্ট সবকিছু দিয়ে দেওয়ার পরে, পিন দিয়ে দেওয়ার পরে একটা জায়গায় কিছুক্ষণ প্রেস করে হোল্ড করে থাকতে হয়, তাই না? যে এই পুরা টাইমটা যদি আমি হোল্ড করে থাকি তাহলে হচ্ছে আমার পেমেন্টটা এক্সিকিউট হবে। এখন এমন হইতে পারে যে আমি সবকিছুই চেক করলাম, আমি প্রেস করে হোল্ড করে আছি, আমার প্রোগ্রামটা অথবা আমার ট্রানজাকশনটা এক্সিকিউট হয়ে গেল, বাট আমি পরবর্তীতে খেয়াল করলাম যে অ্যাকচুয়ালি আমার যেই জায়গায় টাকা পাঠানোর কথা সেই জায়গায় আমি টাকাটা পাঠাতে পারতেছি না, অথবা আমি টাকার অ্যামাউন্টটা ভুল লিখছি। তাহলে এই যে ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা থেকে রিভার্ট করার জন্য যদি আমি একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমার ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং এর 6টা ক্রাইটেরিয়া কি হইতে পারে, কেউ বলতে পারবেন? কোনো ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার না থাকলে কিন্তু র্যান্ডম ডাকা শুরু ফার্স্টে করবো। হচ্ছে স্যার হ্যাঁ, বলেন। কোনো আমরা যদি সিস্টেম মানে পুরো ট্রানজেকশনটাকে যদি আন্ডু করার কোনো অপশন থাকে তাহলে সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা একটা অপশন হতে পারে, অথবা স্যার কোনো যদি রিপোর্ট জেনারেট করা যায় যে আমার হচ্ছে ফল্ট এক্স্যাক্টলি, ট্রানজেকশন হ্যাঁ। অথবা এরকম হ্যাঁ, যদি এক্স্যাক্টলি, কোনো এই রিপোর্ট রিপোর্ট জেনারেট অথবা জেনারেশনটা যেটা মেইল। বললেন আমার কাছে এটা একটা বেশ ভালো সলিউশন মনে হচ্ছে। সরি, আমি আপনার কথার মাঝখানে কথা বলে ফেললাম। রিপোর্ট জেনারেশনটা যেটা বললেন এটা একটা ভালো সলিউশন হতে পারে, যে আমাদের মেজারিং কনসেপ্টটা হচ্ছে আমরা কিভাবে একটা ভুল ট্রানজাকশনকে আন্ডু করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মেজারিং মেথডটা হইতে পারে যে আমরা একটা রিপোর্ট জেনারেট করব, যে রিপোর্টটা হচ্ছে আমরা বিকাশ অথবা অন্য যে কোনো ফিনটেকের যারা ডেভেলপার অথবা ওই লেভেল হায়ার লেভেল ম্যানেজমেন্টে আছে যারা এই ট্রানজাকশন গুলো অ্যাকচুয়ালি চেক করে,
তাদের কাছে পাঠাইতে পারি। দেন নাও লেভেলে আসতে পারে যে এই ধরনের কোনো সিস্টেমই, কোনো ফিনটেক অ্যাপ্লিকেশনই হচ্ছে কারেন্টলি এই আন্ডু অপারেশনটা আমাকে অ্যাভেল করতে দিচ্ছে না। ওয়ার্স্ট কেসে হইতে পারে যে আমি এই রিপোর্টটা পাঠালাম, বাট আমাকে শুধু রিপোর্ট পাঠালেই হইতেছে না, আমাকে সাথে হচ্ছে আরো বেশ কিছু জিনিসপত্র দেওয়া লাগতেছে। যেমন আমার এনআইডি কার্ডের ছবি তুলে পাঠানো লাগতেছে, আমাকে এক্স্যাক্টলি টাইম স্ট্যাম্পটা হচ্ছে মেনশন করা লাগতেছে, একটা অ্যাপ্লিকেশন লেখা লাগতেছে। ওয়ার্স্ট কেসে এমন বেশ কিছু জিনিসপত্র আমাকে করা লাগতে পারে। সো এটা থেকে বেস্ট কেস যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে জাস্ট একটা রিপোর্ট বাটন আমি ক্লিক করব। ডেভেলপার এন্ডে কেউ বসে যদি চেক করতে চায় তাহলে সে চেক করে দেখলো যে না, আমার যে ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে আমি পাঠাতে চাচ্ছিলাম সেই ক্রাইটেরিয়া গুলো হয়তো আমি ফুলফিল করতে পারি নাই, হয়তো আমি ভুল ডাটা দিয়ে আসছি, সে দেখে হয়তো ট্রানজাকশনটা রিভার্ট করে দিতে পারে। আর এই যে একটা রিপোর্ট বাটনে প্রেস করা, হয়তো এইটা প্র্যাকটিক্যাল ভাবে কাজ না করলেও থিওরিটিক্যালি পসিবল, তাহলে আমাদের এইখান থেকে একটা প্র্যাকটিক্যাল লেভেলে পৌঁছাইতে হবে। সে প্র্যাকটিক্যাল লেভেলটা হইতে পারে যে আমাকে বিকাশকে সাপোজ একদিনের সময় দেওয়া লাগবে, এই একদিনের সময়ের মধ্যে সে আমার রিপোর্টটাকে অ্যাকচুয়ালি ইভালুয়েট করে দেখবে যে আমার কোথায় ভুলটা হয়েছে। এরকম বেশ কিছু সিনারিও হতে পারে। এখন এই জিনিসপত্রগুলো আমি ক্লাসে আপনাদেরকে বলে আসছিলাম যে কাইন্ড অফ সাবজেক্টিভ, যে আমার কাছে যে মেথডটা মনে হচ্ছে যে এই প্রবলেমটা সলিউশন হিসেবে কাজ করতে পারে, সেই মেথডটা অ্যাকচুয়ালি আপনার কাছে মনে নাও হইতে পারে সলিউশন হিসেবে। তো যেটা অ্যাকচুয়ালি মনে হয় আমরা সেভাবে পরীক্ষায় আনসার করব, বাট এতটুকু এনশিওর করতে হবে যে আমাদের যে সলিউশনটা আমরা প্রপোজ করতেছি সেই সলিউশনটা যাতে লজিক্যালি সাউন্ড হয়। এমন কিছু লিখবো না যেটা খুবই হাস্যকর শোনায়। আমি ক্লাসে আপনাদেরকে জিমেলের একটা এক্সাম্পল দিছিলাম, এইখানে ফিনটেকের একটা এক্সাম্পল দিছিলাম। এই এক্সাম্পল গুলো আপনাদেরকে এই জন্যই দিচ্ছি কারণ আমি বলে দিছিলাম ক্লাসে যে পরীক্ষায় এই ধরনের কিছু সিনারিও বেসড কোশ্চেন আসতে পারে। তো আপনাদেরকে একটু প্র্যাকটিস করানোর জন্য এই সিনারিও গুলো বলা। আপনারা চাইলে নিজেরা একটু নিজেদের মতো করে এরকম কিছু সিনারিও চিন্তা করে একটু নিজেরা প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে আমরা কোনো একটা ফিচারের অথবা কোনো একটা প্রবলেমের ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং করে কোনো একটা সলিউশনে পৌঁছাইতে পারি। আচ্ছা, তাহলে একটু এখন একটু সামনে আগাই। এতটুকু হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম। এখানে হচ্ছে বলা আছে যে আমরা যে ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, প্ল্যান্ট লেভেল, এগুলা যে আমরা ডিফাইন করতেছি, এইগুলা আমরা কোন ক্রাইটেরিয়া বা কোন কনসেপ্টের উপর বেস করে ডিফাইন করতেছি। এখন ওয়ার্স্ট কেস আমি বলে আসছিলাম ক্লাসে যে ওয়ার্স্ট কেস তো হইতে পারে আমি ভিসিআরটাকে আন্ডু করার জন্য আমি ইনফাইনাইট নাম্বার অফ ইউজার অ্যাকশন ইউজ করতে পারি। যেমন আমি ভিসিআরটাকে খুললাম, খুলে লাগাইলাম, আবার খুললাম, কিছুক্ষণ বসে থাকলাম, আবার ভিসিআরটাকে ইনসার্ট করলাম, এরকম ইনফাইনাইট নাম্বার অফ ইউজার অ্যাকশন আমি করতে পারি। বাট আমি কি আলটিমেটলি সলিউশনটাতে পৌঁছাতে পারবো এরকম ভাবে? সেই জিনিসটা হচ্ছে আমার বের করার অ্যাকচুয়াল পারপাসটা। তো এই যে ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, এইগুলা বের করার জন্য আমাদের আসলে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। মূলত এই 8টা ক্রাইটেরিয়া, এই 8টা ক্রাইটেরিয়ার উপর বেস করে এই জিনিসগুলা মাথায় রেখেই হচ্ছে আমরা ওয়ার্স্ট কেস, বেস্ট কেস আর প্ল্যান্ড যে লেভেলটা আমরা প্রপোজ করতে চাই অথবা ইমপ্লিমেন্ট করতে চাই সেই জিনিসগুলা হচ্ছে আমরা বের করবো। আচ্ছা, এখন এই যে 8টা কেস, এই 8টা কেসের হচ্ছে আমি ইনডেপথে যাচ্ছি না, এগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন, পড়লেই বুঝতে পারবেন। যেমন এর মধ্যে একটা আছে হচ্ছে কম্পিটিটিভ সিস্টেম। সাপোজ আমি এমন একটা ফিচার আমার অ্যাপ্লিকেশনে নিয়ে আসতে চাচ্ছি যে ফিচারটা অলরেডি মার্কেটে অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাভেলেবেল। তো আমি যদি সেই লেভেলটাকে ক্রস না করতে পারি তাহলে আমি অবশ্যই আমার ইউজারদের মাঝখানে ইউজিবিলিটির যে 3 নাম্বার ক্রাইটেরিয়াটা স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটা হয়তো এনশিওর নাও করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এইসব জিনিসপত্রগুলো মাথায় রেখে আমাদের ওয়ার্স্ট কেস, বেস্ট কেস আর প্ল্যান্ড লেভেলটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলে আসছিলাম যে ইউজিবিলিটির বেসিক্যালি 3টা স্ট্যান্ডার্ড থাকে। একটা হচ্ছে ইফেক্টিভনেস, যে আমি যেই কাজটা এই ইন্টারেক্টিভ সিস্টেমটা দিয়ে পারফর্ম করতেছি কতটুকু ইফেক্টিভলি সে আমাকে কাজটা করে দিচ্ছে। দ্যাট মিনস আমি যে আনসারটা চাই সেই আনসারটা কি সে আমাকে অ্যাকুরেটলি দিতে পারতেছে কিনা। দেন আসতেছে হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে সে সাপোজ আমাকে আনসারটা দিতে পারতেছে, বাট সে আনসারটা দেওয়ার জন্য সাপোজ 10টা ব্যাক এন্ডে প্রসেস রান করতেছে। বাট হইতে পারে যে কারেন্টলি মার্কেটে যে কম্পিটিটর গুলা এক্সিস্ট করতেছে, আমার কম্পিটিটর গুলা, আমার অ্যাপ্লিকেশনের কম্পিটিটর গুলা, তারা হয়তো জাস্ট একটা প্রসেসের মাধ্যমে একটা কম্পিউটেশনাল, মানে খুবই কম কম্পিউটেশনাল পাওয়ারের মাধ্যমেই এই কাজটাকে করে দিতে পারতেছে। প্লাস এমন হইতে পারে যে আমার এই কাজটা করার জন্য যদি আমার 3টা ইউআই এ যাওয়া লাগে, 10টা বাটন প্রেস করা লাগে, এর থেকে সবচেয়ে ইফিসিয়েন্ট হয় যদি আমি একটা ইউআই তে থেকে 2টা বাটন প্রেসের মাধ্যমে কাজটা করে ফেলতে পারি। তো কাজটা শুধু করলেই হবে না, আমাদেরকে ইফেক্টিভ রেজাল্ট দিলেই হবে না, কাজটা কতটুকু ইফিসিয়েন্টলি এই সিস্টেমটা আমাকে করে দিচ্ছে সেই জিনিসটাও, সেই স্ট্যান্ডার্ডটাও আমাদের ইউজেবিলিটিতে মেনশন করতে হবে। আর লাস্টলি যেটা বলে আসছিলাম একটু আগে, স্যাটিসফ্যাকশন, যে সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে বাট আমি এই অ্যাপটা চালায়, এই সিস্টেমটা চালায়
আমার যে স্যাটিসফ্যাকশন লেভেলে পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছাইতে পারতেছি না। যেমন যদি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর কথা চিন্তা করি, এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো কেন আমরা এত ফ্রিকোয়েন্ট ইউজ করি? কারণ এদের ইউজিবিলিটি ইভালুয়েশন গুলো এতটাই রিগোরাসলি হয় যে তারা আমাদেরকে খুবই ছোট স্কোপে, খুবই ছোট ছোট ফিচার গুলারও পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা স্যাটিসফ্যাকশন লেভেলে পৌঁছাইতে পারি, যে আমি এই পারফর্মটা করতেছি। সাপোজ আমি ফেসবুকে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, জাস্ট একটা বাটন প্রেসের মাধ্যমে হয়ে যাচ্ছে। অথবা আমি একজনের প্রোফাইল দেখে আসতেছি, দেখে আমি জানতে পারলাম যে সে এমআইএসসি তে পড়ছে, সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে। আমি বুঝে গেলাম যে সে আমার ব্যাচের সিনিয়র, অথবা সে আমার জুনিয়র অথবা ব্যাচমেট, এমন কিছু একটা। তো এই লেভেলে যে আমাকে ইনফরমেশন গুলো দিচ্ছে, এই কম ইফোর্ট দিয়ে কম এরর ফেস করায়, তো সেই জিনিসগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে লেভেল অফ স্যাটিসফ্যাকশনে পৌঁছানোর কথা, সেই স্যাটিসফ্যাকশন লেভেলটাতে পৌঁছাতে পারতেছি, যেটা আমাদের ইউজিবিলিটি ইভালুয়েশনের ক্ষেত্রে যদিও 3 নম্বরে দেওয়া, বাট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি আর এক্সপ্লেন করে গেলাম না, মাত্র মুখে যা বললাম সেই কথাবার্তা গুলাই এই স্লাইডটার মধ্যে দেওয়া, আপনারা একটু জাস্ট গো থ্রু করলেই হবে। এখন আসি হচ্ছে এই ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিছু প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম গুলো নিয়ে। যেমন ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর একটা মেজর ফিচার হচ্ছে ডিজাইন প্রসেসের শুরুতে ইউজিবিলিটি মেট্রিক গুলাকে বের করে ফেলা, ডিফাইন করে ফেলা, যে আমার ইউজিবিলিটি মেট্রিক গুলা কি হবে। সাপোজ হইতে পারে যে আমার যে কোনো একটা প্রসেস ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে এক্সিকিউট হওয়া লাগবে। আমি যদি কোনো একটা জায়গায় ডাটা পাঠাইতে চাই, তাহলে যত ধরনের সিকিউরিটি ব্রিচই হোক না কেন, আমার ডাটাটা যাতে অন্য কেউ, কোনো থার্ড পার্টি যাতে ডাটাটাকে পড়ে ফেলতে না পারে, আমার ডাটাটা যদি রিলায়েবল হয়, এরকম যে ইউজিবিলিটি মেট্রিক্স গুলো থাকার কথা, সেই ইউজিবিলিটি মেট্রিক্স গুলো আমাদের ডিজাইন প্রসেসের শুরুতেই হচ্ছে রিসেট করে ফেলতে হবে। আর পরবর্তীতে যখন আমরা প্রোটোটাইপ ডিজাইন করব, ফাইনালি অ্যাপ ডিজাইন করব, তখন হচ্ছে আমরা এই মেট্রিক গুলোর উপর বেস করে আমাদের সিস্টেমটাকে ইভালুয়েট করব। বাট এই যে আমরা মেট্রিক গুলাকে ডিফাইন করতেছি, এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। যেমন প্রথমে বলা আছে ইউজেবিলিটি মেট্রিক্স রিলাই অন দ্য মেজারমেন্ট অফ ভেরি স্পেসিফিক ইউজার অ্যাকশন। এটা বলতে কি বোঝায়? আমি ক্লাসে একটা কথা বারবার বলে আসছি, এখানেও বলতেছি, যে ইউজেবিলিটিটা কিছুটা হইলেও সাবজেক্টিভ। আমার কাছে যে জিনিসটাকে একটা ইস্যু মনে হইতেছে, সেই জিনিসটা আপনার কাছে একটা ইস্যু মনে নাও হইতে পারে। তো সাপোজ আমি একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমে আমাকে খুবই ফাস্ট কাজ করতে পারে এমন কিছু প্রসেস এনশিওর করতে হবে, যেটা সাপোজ আমি ধরে নিলাম 2 সেকেন্ড অথবা 5 মিলি সেকেন্ড এমন টাইমের মধ্যে কাজ করতে হবে। সেই জিনিসটা আপনার ক্ষেত্রে এই টাইম রেঞ্জের মধ্যে নাও হইতে পারে। হইতে পারে আপনার ক্ষেত্রে কাজটা 1 মিনিট ধরে হোক অথবা 2 মিনিট ধরে হোক, আপনার যেই কাজটা আপনি করতেছেন, যে কাজটা আপনি পারফর্ম করতেছেন কোনো একটা গোলে পৌঁছানোর জন্য, সেই ক্ষেত্রে আপনার মেট্রিকটা ডিফারেন্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমরা ডিজাইন প্রসেসের শুরুতেই ইউজেবিলিটি মেট্রিক গুলাকে আমরা ডিফাইন করব, আমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি কোন লেভেলটাকে আমাদের ডিজায়ার্ড লেভেল বলে মেনশন করব, সেই জিনিসটাতে পৌঁছাতে পারি না যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন ইভালুয়েশনে চলে আসতেছি। কারণ আমি যতক্ষণ না আমার ইউজারের কাছে কোনো একটা সিস্টেমকে প্রোভাইড করব, সে অ্যাকচুয়ালি আমাকে জানাইতে পারবে না যে আসলে আমি যে জিনিসটা শুরুতে প্ল্যান করে আসছি, এই জিনিসটা প্র্যাকটিক্যাল ছিল কিনা। কারণ এমন হইতে পারে যে আমার রিকোয়ারমেন্ট, আমার রিসোর্স, আমার ইউজার, এই সবকিছু বেস করে আমি যেটা প্ল্যান করে আসছিলাম সেটা এক্সিকিউট নাও করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হয়, যদি আমরা এই জিনিসপত্রগুলো মাথায় না রেখে, যে পরবর্তীতে কি রকম সমস্যা হইতে পারে, এই জিনিসপত্রগুলো মাথায় না রেখে শুরুতেই আমাদের ইউজিবিলিটি ম্যাট্রিক গুলাকে ডিফাইন করে এটার উপর রিজিড থাকি। আচ্ছা, ডিফাইন যে করবো না এমন না, শুরুতেই আমরা ইউজিবিলিটি ম্যাট্রিক গুলাকে ডিফাইন করে ফেলবো, বাট এই ম্যাট্রিক গুলোর উপরে আমরা রিজিড থাকতে পারবো না। যে আমাদের এতটুকু এনশিওর করতেই হবে যে আইটারেটিভ যে কোনো সিস্টেমে, যে কোনো লেভেলে এসে যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। তো এই জিনিসটা যদি মাথায় রাখি, তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করে যাইতে পারবো। সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং প্রোভাইডস আ মিনস অফ স্যাটিসফ্যাকশন ইউজিবিলিটি স্পেসিফিকেশন, নট নেসেসারিলি ইউজিবিলিটি। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলে সেটা বোঝানোর জন্য আমি একটা ছোট এক্সাম্পল ইউজ করি। যেমন ব্লাইন্ড মানুষদের জন্য আমরা বেশ কিছু সিস্টেম অনেক সময় প্ল্যান করে থাকি। যেমন আপনারা তো আইডিপি পান না, এর আগের বছরের আইডিপি গুলা আমি আইডিপি করে আসছি। আমি আপনাদের সিনিয়র ভাইদের একটা আইডিপি কোর্স নিয়েছিলাম, প্লাস আমি আমার সিনিয়রদেরও আইডিপি প্রজেক্ট দেখে আসছি। তো মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে, যে আইডিপি তে সবসময় ব্লাইন্ড মানুষদের জন্য বানানো এমন কোন একটা সিস্টেম অথবা আইডিয়া প্রপোজ করা হয় সবসময়। তো অবশ্যই একজন ব্লাইন্ড মানুষ, সে যেহেতু ইউআই দেখে কিছু কাজ করতে পারবে না, যেই জিনিসটা অথবা যেই মোডে আমরা প্রসেস গুলাকে এক্সিকিউট করতে চাই, মোস্ট অফ দ্য কেসেস
এই মোডটা হয় অডিটরি মোড অথবা কোনো ভয়েস অথবা স্পিচ ইউজ করে, তাই না? তো যখন আমরা একটা সিস্টেম ব্লাইন্ড পিপলদের জন্য ডিজাইন করি, আমরা হচ্ছে ভয়েস অথবা স্পিচ এই ধরনের কোনো একটা প্রসেস মাথায় রেখে ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং করে থাকি। হয়তো দেখা গেছে যে আমি ইউজিবিলিটির এমন একটা স্পেসিফিকেশন অথবা এক্সটেনশনে পৌঁছাতে পারতেছি যে আমার ইউজার যারা, অ্যাকচুয়াল ব্লাইন্ড পিপল যারা, তারা একটা স্যাটিসফাইড লেভেল পর্যন্ত পৌঁছাতে পারতেছে সিস্টেমটা চালায়। বাট এখানেই হচ্ছে আমাদের মেইন যে প্রবলেমটা সেটা আসে, যে আমি যে আমার ইউজারদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত এনশিওর করতে পারতেছি ইউজিবিলিটিটা, আসলে কি এই ইউজিবিলিটিটাই আমাকে তার প্রোভাইড করা উচিত ছিল কিনা? যেমন হইতে পারতো ব্লাইন্ড পিপলদের জন্য যখন আমরা একটা সিস্টেম বানাচ্ছি, এই সিস্টেমটা ভয়েস অথবা স্পিচ না ইউজ করে আমি যদি হ্যাপটিক্স ইউজ করতাম, তাহলে হয়তো ব্লাইন্ড পিপলদের জন্য এই জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাপ্লিকেশন হইতে পারতো। যেই মেট্রিকটা হয়তো আমি শুরুতে একদম চিন্তাই করি নাই, চিন্তা না করেই এমন একটা সিস্টেম বানায় ফেলছি, যে সিস্টেমটা আলটিমেটলি আমার ইউজিবিলিটি এনশিওর করতেছে। বাট আসলে কি আমরা তাকে ইউজিবিলিটি বলতে পারবো কিনা, এখানে হচ্ছে একটা ডাউট চলে আসে। এই এক্সাম্পলটা থেকে কি সবাই বুঝতে পারছি যে স্পেসিফাইং ইউজিবিলিটি স্পেসিফিকেশন আর অ্যাকচুয়াল যে ইউজিবিলিটি, এই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আমার ডিফারেন্ট হইতেও পারে। এটা স্যার বুঝিনি স্যার, এই দুটোর ডিফারেন্সটা। আচ্ছা, ডিফারেন্সটা আরেকবার বলি। সাপোজ যে অ্যাপ্লিকেশনটার কথা বললাম, যে ব্লাইন্ড পিপলদের জন্য আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, এখন আপনি যদি এরকম কোনো একটা প্রজেক্ট হাতে নেন, আপনি যে ইউজিবিলিটি গুলো এনশিওর করবেন, সেই ইউজিবিলিটি গুলা কোন লেভেলে এনশিওর করবেন? অবশ্যই একটা ব্লাইন্ড মানুষ তো ইউআইটা দেখে কাজ করতে পারতেছে না, তাই না? তাকে তো আমি বলতে পারবো না যে এই বাটনটা প্রেস করলে হচ্ছে খুব ফাস্ট আমার এই প্রসেসটা এক্সিকিউট হয়ে যাবে, অথবা অ্যাড ফ্রেন্ড বাটনে প্রেস করলে আপনার বন্ধুর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে, কারণ সে তো আলটিমেটলি ইউআইটা দেখতেই পারতেছে না। তো তাকে যখন আমি একটা সিস্টেম বানায় দিচ্ছি, অবশ্যই তার লেভেল থেকে, সেই যেইভাবে ইন্টারেক্ট করে অভ্যস্ত, আমাকে সেই লেভেলের ইউজেবিলিটি তাকে এনশোর করতে হবে, তাই না? এই ক্ষেত্রে একটা ইউজিবিলিটি এনশোর করার মাধ্যম হইতে পারে স্পিচ অথবা ভয়েস অ্যাসিস্টেড কোনো কিছু একটা বলা, দেওয়া। যেমন সে অ্যাপ্লিকেশনটা ওপেন করলো, তাকে বললো যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং, ক্লিক অন দ্য স্ক্রিন, স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলেই কিছু একটা হয়ে যাবে, কোনো একটা প্রসেস কাজ করবে। যদি সে কোনো একটা গান শুনতে চায়, জাস্ট ভলিউম আপ বাটনে দুইবার প্রেস করলে যে কোনো একটা গান প্লে করা শুরু হবে। এরকম ভয়েস অ্যাসিস্টেড একটা প্রসেসের মাধ্যমে তাকে আমি ইউজিবিলিটিটা এনশিওর করতেছি। হয়তো এই যে ইউজিবিলিটিটা আমি এনশিওর করতেছি, এই ইউজিবিলিটিটা তার জন্য একটা স্যাটিসফ্যাকশন লেভেল পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে। বাট আসলেই কি এই ইউজিবিলিটিটা তাকে আমার প্রোভাইড করার কথা কিনা, সেইখানে একটা ডাউট চলে আসে। কারণ আমি যদি চাই, আমি এমন আরেকটা সিস্টেম বানাইতে পারি যেটা মোর ইফেক্টিভ হবে, যদি আমি ভয়েসের পাশাপাশি হ্যাপটিক্সও ইউজ করি। হ্যাপটিক্স কি সবাই তো জানি, তাই না? যে টাচ অথবা মোশন সেন্সর ইউজ করে হচ্ছে আমরা যখন কোনো একটা ইউজারের কোনো একটা অ্যাকশনকে কোনোভাবে ইফেক্ট করতেছি। আচ্ছা, তো আমি যদি ভয়েসের সাথে হ্যাপটিক্স ইউজ করে তার জন্য একটা সিস্টেম বানাইতাম, দেখা যাইতো যে এই সিস্টেমটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তার জন্য। তো এইখানে এই জিনিসটা, এই ব্যারিয়ারটা চলে আসে যে যেই কনসেপ্ট গুলা, যে ডিজাইনটা মাথায় রেখে আমি তার জন্য একটা ব্লাইন্ড পিপলের জন্য ইউজিবিলিটি স্পেসিফিকেশন বানাচ্ছি, আসলেই কি এই ইউজিবিলিটি স্পেসিফিকেশনটা তাকে প্রপার ইউজিবিলিটি এনশিওর করতেছে কিনা? হয়তো করতেছে, হয়তো করতেছে না। সেই জিনিসটা আমরা বুঝবো হয়তো একটা সিনারিও দেখে। যেমন ব্লাইন্ড পিপলদের জন্য যে সিনারিওটা আমি মাত্র আপনাদেরকে বললাম, পরীক্ষায় আমি আপনাদেরকে এরকম একটা সিনারিও দিয়ে বলতে পারি যে কোনো একটা সার্টেন ইউজারের জন্য আমি যে কোনো একটা অ্যাপ্রোচে, সাপোজ যে কোনো একটা সিঙ্গেল মডেল অ্যাপ্রোচে, আমি তাকে কিছু ফিচার অ্যাভেল করার সুযোগ দিচ্ছি। যদি এমন হয় যে আমি তাকে শুধু অডিটরি অথবা ভিজুয়াল ফিচার অ্যাভেল না করে আমি তার জন্য মাল্টি মডাল একটা অ্যাপ্রোচে, বেসিক্যালি মাল্টি মডাল বলতে বোঝায় যে আমাদের মাল্টি সেন্সরি হচ্ছে এখানে ইনভলভ থাকবে, আমার অডিটরি হইতে পারে, ভিজুয়াল হইতে পারে, দেন হ্যাপটিক্স হইতে পারে, এমন কিছু জিনিসপত্র একসাথে ইনকর্পোরেট করে আমি তাকে এমন একটা সিস্টেম দিচ্ছি যে সিস্টেমটা আরো ইউজেবল। তো সেই জিনিসটা আপনাদেরকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে যে যে জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি ইউজেবিলিটি বলতেছি, আসলে কি এই লেভেলটা আমি কোনো না কোনো ভাবে ক্রস করতে পারি কিনা। এখন বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা সবাই খুবই চুপচাপ, কেউ রেসপন্স করতেছি না। আমি অনলাইন ক্লাস করে আসছিলাম একটা সময়, আমিও জানি আপনারা সবাই ক্লাসে ঢুকে ঘুমায় আছেন। তো ক্লাসে ঢুকে না ঘুমায় স্যার, থাকেন, আসি নাই। সমস্যা নাই। ক্লাসে থেকে ঘুমায় থাকেন, সমস্যা নেই, বাট যখন ডাকবো তখন একটু রেসপন্স করেন। কিছু যদি শুনে থাকেন তাও
মনে হয় একটু হেল্প হবে আপনাদের। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসবো যে ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং যে আমরা এনশিওর করব, সেই জিনিসটা করার জন্য আমাদের একটা মিডিয়াম অথবা প্রসেস আছে, যে জিনিসটাকে আমরা বলতেছি আইটারেটিভ ডিজাইন অথবা প্রোটোটাইপিং। আচ্ছা, এখন প্রোটোটাইপিং যেহেতু আসছে, আমি একটু রুবাইতে খুঁজি, কারণ রুবাইদ আমাকে ক্লাসে বেশ কিছুবার জিজ্ঞেস করছে, কয়েকবার জিজ্ঞেস করছে যে প্রোটোটাইপিং নিয়ে কি আমরা পড়বো কিনা। জি রুবাইদ কি স্যার। আছেন ক্লাসে? আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। জি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুবাই যেটা বললেন যে প্রোটোটাইপিং নিয়ে আমরা পড়বো কিনা, আমরা প্রোটোটাইপিং নিয়ে হচ্ছে এখনই পড়বো। সেটা হচ্ছে কেন পড়তেছি, তার কারণ হচ্ছে ইউজেবিলিটি এনশিওর করার জন্য আমি যদি শুরুতেই একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলি, যে অ্যাপ্লিকেশনটা আমাদের সব ফিচার দিয়ে দিচ্ছে, সব মেট্রিক কে ফুলফিল করতেছে, তাহলে দেখা যাইতে পারে কোনো একটা এররের জন্য অথবা কোনো একটা ইস্যুর জন্য আমার পুরো অ্যাপ্লিকেশনটা অথবা পুরো সিস্টেমটাকে ডিসকার্ড করে দেওয়া লাগতে পারে। সাপোজ আমি 10 জন ডেভেলপার ইউজ করে 2 মাস টাইম নিয়ে একটা অ্যাপ্লিকেশন ফুললি কমপ্লিট করলাম, বাট এরপরে দেখলাম যে আমার যেই মেট্রিক গুলো এনশিওর করার কথা ছিল, আমি একটা তো ডিজায়ার্ড কোনো লেভেলে অথবা গোলে রিচ করতে পারতেছি না। তাহলে এই অ্যাপ্লিকেশনটার তো কোনো ইউজফুল পারপাস এখন নাই। সেই ক্ষেত্রে আমাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশনটা ডিজাইন করতে হবে। তো এইরকম যাতে আমাদের রিসোর্স গুলো, আমাদের টাইম গুলো নষ্ট না হয়, আমাদের মানি গুলো নষ্ট না হয়, এই জন্য আমরা যেটা করি, আমরা প্রথমে প্রোটোটাইপ বানাই কিছু আইটারেটিভ ডিজাইন প্রসেসে। এই প্রোটোটাইপ গুলো যদি আমাদের যেই রিকোয়ার্ড গোল গুলো ছিল সেই গোল গুলো এনশিওর করতে পারে, তাহলে এই প্রোটোটাইপ গুলো নিয়েই অথবা এই প্রোটোটাইপ গুলোতে আমরা এক্সটেনশন অ্যাড করে করে আমরা আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটা অথবা সিস্টেমটা পৌঁছাই। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ ইউজ করার মেইন পারপাসটা। তো প্রোটোটাইপ যখন আমরা ইউজ করব, আমরা বেসিক্যালি 3 ধরনের প্রোটোটাইপ নিয়ে এখানে পড়বো। তার মধ্যে একটা হচ্ছে থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপ, ইনক্রিমেন্টাল প্রোটোটাইপ আর ইভালুয়েশনারি প্রোটোটাইপ। এটাও পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই তিনটা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, ফার্স্টে আসছে থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং। থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং বেসিক্যালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে, প্রোটোটাইপিং এর মধ্যে ফার্স্টেই আমরা যেই প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসি আমাদের হাই লেভেল ক্লায়েন্ট থেকে, খুবই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, সেই জিনিসপত্রগুলোর উপর বেস করে আমরা একটা প্রোটোটাইপ বানাই। আর সেই প্রোটোটাইপটাকে আমরা ইভালুয়েট করে দেখি যে আলটিমেটলি এই প্রোটোটাইপটা আমার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি কাজ করে, তখন আমরা বুঝতে পারবো যে আমার যে রিকোয়ারমেন্ট গুলা আমি হাই লেভেল ক্লায়েন্ট থেকে নিয়ে আসছিলাম খুবই নন টেকনিক্যাল ওয়েতে, আলটিমেটলি সেই রিকোয়ারমেন্ট গুলাকে আমি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা একটা সিস্টেমের মধ্যে কোনো না কোনো ভাবে ইন্টিগ্রেট করতে পারতেছি অথবা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। তার মানে আমার রিকোয়ারমেন্ট এলিসাইটেশনটা ঠিক ছিল। বাট প্রোটোটাইপটাকে ইভালুয়েট করার পরে আমি যদি দেখি আসলেই আমার কোনো এডিকুয়েট অথবা ইউজফুল সিস্টেমের মধ্যে আসলে দাঁড়াচ্ছে না, কোনো অ্যাকচুয়াল পারপাস নাই যে প্রোটোটাইপটা আমি বানাইছি, যে গোলগুলো অথবা রিকোয়ারমেন্ট গুলো তার ফুলফিল করার কথা ছিল সে কিছুই করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা আবার একটা প্রোটোটাইপ বানাই। যে প্রোটোটাইপের মধ্যে হয়তো আমরা আগের যে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট গুলো ছিল সেই রিকোয়ারমেন্ট গুলোর কিছু না কিছু কাটছাট করতে পারি। হয়তো রিকোয়ারমেন্ট গুলোকে আরো টেকনিক্যাল বানাইতে পারি, হয়তো রিকোয়ারমেন্ট গুলো থেকে কিছু জিনিস ড্রপ করতে পারি, যে আসলেই ইউজার আমার কাছে যা চাচ্ছে সেই জিনিসটা আমি প্রোভাইড করতে পারবো না, আমার এই রিসোর্সের মধ্যে সম্ভব না। হয়তো এমন হইতে পারে যে ইউজার যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে এই রিকোয়ারমেন্টটার জন্য হয়তো আমার আরো কিছু প্যারালাল কম্পিটিশন করতে হবে যাতে আমি এই রিকোয়ারমেন্টটাকে ফুলি এক্সিকিউট করতে পারি। এরকম যদি আমার প্রোটোটাইপটাকে ইভালুয়েট করে আমি এডিকুয়েট একটা লেভেলে পৌঁছাইতে না পারি, সেই ক্ষেত্রে আমরা আবার আমাদের রিকোয়ারমেন্ট গুলোর উপর একটা প্রোটোটাইপ বানাই। আর আগে যে প্রোটোটাইপটা বানাই আসছিলাম সেই প্রোটোটাইপটাকে জাস্ট ডিসকার্ড করি অথবা থ্রো করে ফেলি, দ্যাট মিনস ফালাই দিই। আচ্ছা, এই জন্যই এই ধরনের প্রোটোটাইপিং কে বলা হয় থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং। থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং এর মেইন পারপাসটাই হচ্ছে যেই রিকোয়ারমেন্ট গুলো আমি নিয়ে আসছি সেই রিকোয়ারমেন্ট গুলো আমার কতটুকু ফ্রুটফুল ছিল, কতটুকু এডিকুয়েট ছিল, সেই জিনিসটাকে বোঝা উইথ বিল্ডিং অ্যান্ড বিল্ডিং এ প্রোটোটাইপ। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের আইটারেটিভ ডিজাইন এন্ড প্রোটোটাইপিং এর সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিংটা বেসিক্যালি হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটা পড়ে আসছিলাম এক্স্যাক্টলি ওইটার মতোই, বাট এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট ভাগ করে ফেলি। সাপোজ আমি রিকোয়ারমেন্ট গ্যাদার করে নিয়ে আসলাম যে আমার একটা সিস্টেমের মধ্যে 10টা কম্পোনেন্ট থাকা লাগবে। একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস একটা কম্পোনেন্ট। সাপোজ এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি একটা মেশিন লার্নিং মডেল ইনক্লুড করতেছি, তার মানে আমার একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস মডিউলও থাকতেছে। হয়তো হইতে পারে যে এখানের মধ্যে আমি একটা মেডিকেল একটা অ্যাপ যেখানে আমি ইউজারের রিয়েল টাইম ডেটার উপরে, মেডিকেল ডেটার উপরে তাকে কোনো একটা প্রেডিক্ট করে দিব, সেই ক্ষেত্রে আমাকে একটা ডেটা কালেকশন মডিউল লাগবে। এরকম বেশ কিছু মডিউল নিয়ে আমরা হচ্ছে সিস্টেমটা বানাচ্ছি।
তো এই প্রোটোটাইপিং মেথডের মধ্যে আমরা শুরুতেই এই কম্পোনেন্ট গুলাকে ভাগ করে ফেলি, যে কম্পোনেন্ট গুলা ইন্ডিভিজুয়ালি একটা সার্টেন লেভেল পর্যন্ত কাজ করতে সক্ষম। তো এই কম্পোনেন্ট গুলাকে আমরা যখন ভাগ করে ফেলতেছি, এই কম্পোনেন্ট গুলাকে আমরা জাস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে দিয়ে পাস করাই। পাস করানোর পর দেখি যে যতটুকু কম্পোনেন্ট আমি ডেভেলপ করছি, এতটুকু কম্পোনেন্ট দিয়ে কি আমার সিস্টেমটা কমপ্লিট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে সিস্টেমটা ডেপ্লয়, দেন মেইনটেনেন্স। আর যদি না হয় তাহলে অন্য যে কম্পোনেন্টটা বাকি ছিল সেই কম্পোনেন্টটা ডেপ্লয়, সরি সেই কম্পোনেন্টটা ডেভেলপ, ডেভেলপ করে আগের কম্পোনেন্টটার সাথে ইন্টিগ্রেট। এইভাবে করতে করতে যতক্ষণ পর্যন্ত না আমরা টোটাল অথবা কমপ্লিট সিস্টেমটার মধ্যে পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই আইটারেশনটাকে ফলো করতে থাকবো। আর এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং। এই প্রোটোটাইপিংটা থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং থেকে আর একটু বেটার। কেন? কারণ থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং এর মধ্যে আমার যদি কোনো একটা সিস্টেমের ফিচার ঠিকঠাক ভাবে আমি প্রোটোটাইপের মধ্যে নিয়ে না আসতে পারি, তাহলে আমি কি করি, আমি পুরো প্রোটোটাইপটাকেই ফেলাই দেই, ফেলায় নতুন করে আমি একটা প্রোটোটাইপ বানাই। বাট এইখানে যেটা হচ্ছে, আমি প্রথমে একটা কম্পোনেন্ট বানাচ্ছি, এই কম্পোনেন্টটা যতক্ষণ না আমার ঠিকঠাক মতো কাজ করতেছে, আমি এই কম্পোনেন্টটার দিকেই ফোকাস করি আর সেম প্রোটোটাইপটার উপরেই কাজ করি। এমন না যে আমি নতুন কোনো প্রোটোটাইপের মধ্যে আবার কাজ শুরু করি। সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমার কিছু টাইম তো বাঁচতেছেই, প্লাস আমার কিছু রিসোর্সও সেভ হচ্ছে, যে রিসোর্স গুলো আমার থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপটা বানানোর পরে ফেলে দেওয়ার ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, আর থার্ডটা হচ্ছে ইভালুয়েশনারি প্রোটোটাইপ, অথবা এই জিনিসটাকে হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মতো করেও চিন্তা করতে পারি। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মতো আমরা পুরো প্রোটোটাইপটাকে আগে বানাচ্ছি, বানায় আমরা সেই পুরো প্রোটোটাইপটাকে ইভালুয়েট করে দেখতেছি যে কোনো ফিচার কি মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে, দেন আবার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ঢুকো, ইমপ্লিমেন্ট করো, ইভালুয়েট করো, দেন চেক করো যে আসলেই আমি যা বানাইছি এখন পর্যন্ত সবকিছু কি একদম ফুললি ফাংশনাল কিনা। আচ্ছা, এখন এই জিনিসটা আর আগেরটা অলমোস্ট সেম, বাট দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি সব কম্পোনেন্টকে একসাথে ইমপ্লিমেন্ট করে, ইন্টিগ্রেট করে দেন ইভালুয়েশনে যাই। আর আগেরটার মধ্যে, ইনক্রিমেন্টালের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে ডেভেলপ করে, ইভালুয়েট করে দেন সামনে আস্তে আস্তে আগে। আচ্ছা, পরীক্ষায় আসার জন্য এই তিনটা টাইপ খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে লাস্ট দুইটা টাইপের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কোথায় এইটা জানতে চাইতে পারি। আমি এটা জানতে চাইতে পারি যে কোন এই তিনটার মধ্যে কোন প্রোটোটাইপিং মেথডটাকে আপনার মনে হচ্ছে যে খুবই ইফিশিয়েন্ট ইন টার্মস অফ টাইম, ইন টার্মস অফ রিসোর্স ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে জিনিসটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে কিভাবে গুছায় লিখতে চান। আপনি যদি লিখেন যে সেকেন্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সেকেন্ডটাতে আমরা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট কাজ করতেছি, কোনো একটা কম্পোনেন্টে যদি সমস্যা থাকে তাহলে আমরা আমাদের এক্সটার্নাল আর কোনো রিসোর্স নষ্ট করতেছি না, আমরা এই জিনিসটাকে আগে মডিফাই করে ঠিক করতেছি, করে তারপরে কাজ করতেছি। দ্যাট মিনস এইটা আমাদের রিসোর্সের যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটাকে হচ্ছে খুব কমায় আনতেছে, রিসোর্স নষ্ট করতে দিচ্ছে না। দেন হইতে পারে প্রথমটা খুবই খারাপ সিস্টেম, কারণ এখানে হচ্ছে আমরা একটা প্রোটোটাইপ বানায় বারবার ফেলে দিচ্ছি, আমাদের অনেক টাইম নষ্ট হচ্ছে, অনেক রিসোর্স নষ্ট হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে অ্যাকচুয়ালি আপনাদের জাজমেন্টের উপর বেস করে ডিফারেন্সিয়েট করতে হইতে পারে পরীক্ষায়। আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন এতটুকু ছিল পর্যন্ত স্যার। যা বললাম। হ্যাঁ, শিওর। স্যার প্রথমটার লাস্টের দুটোর মধ্যে স্যার ইউজ কেসই ডিফারেন্ট না স্যার? লাস্ট দুটো তো স্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, ফার্স্টেরটা তো স্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কারণ এখানে এক্স্যাক্টলি, এটাও একটা ডিফারেন্স হতে পারে। যে প্রথমটা হচ্ছে আমরা জাস্ট রিকোয়ারমেন্ট গুলাকে অ্যানালাইসিস করার জন্য ইউজ করতেছি, যেটার অ্যাকচুয়াল পারপাস হয়তো আমরা আমাদের এন্ড সিস্টেমটার মধ্যে খুঁজে পাবো না। যদি একদম ভিজুয়াল লেভেলে দেখতে চাই যে আমি যে প্রোডাক্টটা বানাইছি আসলে কি এটা আমার এন্ড সিস্টেমের মধ্যে কোনোভাবে চলে আসতেছে কিনা, যদি না আসে সেই ক্ষেত্রে এই জিনিসটা হইতে পারে যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাথে কোনোভাবে ইন্টিগ্রেট করতে পারতেছি না, অথবা আমি কোরিলেট করতে পারতেছি না। সেই ক্ষেত্রে বলতে পারি যে আমি যখন একটা বড় সিস্টেম বানাবো, সেই ক্ষেত্রে হয়তো প্রথম মেথডটা আমার রিকোয়ারমেন্ট এলিসিটেশনের জন্য ইম্পর্টেন্ট, বাট আমার ওভারঅল সিস্টেমটাকে ফ্রুটফুল অথবা এক্সিকিউটেবল একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই সেকেন্ড দুইটার মধ্যে যে কোনো একটা আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, আর স্যার তো আপনি যেটা এই বললেন এটাও একটা, হ্যাঁ। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। এই আগের হ্যাঁ, sure. স্লাইডে স্যার স্কোয়ার একটা বক্সের মধ্যে যে এটা রিকোয়ারমেন্ট, তারপর আর কি সামথিং, এখানে কি হচ্ছে সেটা বুঝি। আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একদম প্রথম ক্লাসে পড়ে আসছিলাম, হয়তো আপনি মিস করে গেছেন, আমি ওই জায়গাতে আবার যাই। এই যে এই জিনিসটাকেই হচ্ছে ছোট করে লিখছি। প্রথমে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটাকে রেক দিয়ে লিখছি, দেন আর্কিটেকচারাল ডিজাইন, যেটাকে আর্ক দিয়ে লিখছি, লাস্টে ইন্টিগ্রেশনকে আইএনটি দিয়ে লিখা,
ডিজাইনকে হচ্ছে কিভাবে লিখছি ভুলে গেছি, এরকম বেসিক্যালি আচ্ছা, এই বুঝতে মডেলটাকেই পেরেছি স্যার। আমরা হচ্ছে ছোট করে লিখছি আর কি, ছোট টার্ম ইউজ করে। বেসিক্যালি তো সফটওয়্যার স্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে বেসিক ফ্লোটা আছে সেটা। সেকেন্ডটাতে স্যার এক একটা কম্পোনেন্টের জন্য আমি এটা করছি, আর লাস্টের থার্ডটাতে স্যার পুরাটাকে একসাথে করছি, কম্পোনেন্ট হিসাবে ডিভাইড করছি এক্স্যাক্টলি, না। বুঝতে পেরেছি এক্স্যাক্টলি। স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে এই যে প্রোটোটাইপিং গুলো আমরা করতেছি, করে আমাদের আলটিমেটলি লাভটা কি হচ্ছে। লাভটা যেটা হচ্ছে, আমরা ফুল ফাংশনাল কোনো একটা সিস্টেমে পৌঁছানোর আগে আমরা এমন একটা ইউজেবল কিছু একটা দেখতে পারতেছি, যেটা থেকে আমরা আলটিমেটলি কোথায় আমাদের পৌঁছাতে হবে সেই জিনিসটাকে ডিফাইন করতে পারবো। আচ্ছা, এই জিনিসটা প্রোটোটাইপিং আপনারা করে আসছেন, আপনারা এসডিপি করে আসছেন, আইডিবি হয়তো পান নাই। এসডিপি তো হয়তো প্রোটোটাইপিং করে আসছেন, আপনারা অ্যাকচুয়ালি জানেন যে প্রোটোটাইপিং কেন ইউজ করা হয়। তো সেটার উপর বেস করে জাস্ট এই জিনিসটা পড়ে নিলেই বুঝতে পারবেন যে প্রোটোটাইপিং এর অ্যাকচুয়ালি পারপাসটা কি। আচ্ছা, এখন প্রোটোটাইপিং যখন আমি করতেছি, আমার বেশ কিছু কনস্ট্যান্ট চলে আসে, যে কনস্ট্যান্ট গুলো হচ্ছে এই যে স্লাইডের মধ্যে দেওয়া। তার প্রথমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কেউ কি বলতে পারবেন যে প্রোটোটাইপিং এর ক্ষেত্রে টাইমকে কিভাবে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতেছি, একটা ইস্যু হিসেবে চিন্তা করতেছি? এর মধ্যে আমার মেইন প্রোগ্রাম না বানায় প্রোটোটাইপটা বানাইতে যত টাইম লাগবে তত টাইম মানে হলো যে আমি আমার মেইন কাজ এখনো শুরু করি নাই, সো এটা আমার টাইম এক্স্যাক্টলি, স্পেন্ড হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি যা বলছেন এটাই হচ্ছে 10-এ 10 পাওয়ার আনসার। সেটা হচ্ছে আমি প্রোটোটাইপিংটা করতেছি এই জন্যই যে আমি আমার সিস্টেমটা যেটা বানাবো সেটা বানানোর জন্য আমরা একটা ইনিশিয়াল আইডিয়া নিচ্ছি। বাট আলটিমেটলি কি আমি আমার সিস্টেমটার মধ্যে এখনো হাত দিতে পারছি? হয়তো যদি সেকেন্ড অথবা থার্ড কোনো একটা মেথড আমরা ফলো করি, তাইলে হয়তো বলতে পারি যে আমরা সিস্টেমটার মধ্যে হয়তো কাজ করা শুরু করছি। বাট প্রথমটা যদি আমরা ইউজ করি তাহলে বলবো যে অবশ্যই সিস্টেমটা আমরা শুরুই করি নাই, আমরা জাস্ট একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি। তো এই ধরনের যে প্রোটোটাইপিং গুলো আমরা করে আসি, তার মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা যে প্রোডাক্টটা বানায় আসতেছি সেই প্রোডাক্টটার অ্যাকচুয়াল কোনো কাজই নাই। এই ক্ষেত্রে আমাদের অনেক টাইম জাস্ট এই প্রোটোটাইপটা করার ক্ষেত্রেই নষ্ট হয়ে যাইতেছে। সো আমরা যদি অ্যাকচুয়ালি খুবই কোয়ালিফাইড ম্যানেজমেন্ট না দিয়ে কোনো কোয়ালিফাইড প্রজেক্ট লিডারের আন্ডারে আমরা যদি কাজগুলো না করি, তাহলে যেটা করতে হবে, আমাদের অনেকগুলা উল্টা পাল্টা প্রোটোটাইপ ডিজাইন করতে হবে। এই প্রোটোটাইপ গুলো ডিজাইন করতে আমাদের সময় যাচ্ছে, বাট এই ডিজাইন গুলো করার পরে দেখতে পারবো যে আসলে এগুলোর কোনো কাজ নাই। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিসোর্স নষ্ট হচ্ছে। বাট যদি আমি প্রোটোটাইপটা না বানাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি পুরো সিস্টেমটা বানায় ফেললাম, বানায় বুঝতে পারলাম যে আসলে আমি যে জিনিসটা বানাইছি এই জিনিসটা আমার বানানোর কথা না। আমি যদি একটা প্রোটোটাইপ বানায় আসতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে আমি কোথায় ভুলগুলো করতেছি। এই জন্যই টাইম একটা ম্যানেজমেন্ট ইস্যু, কারণ আন্ডার দ্য রাইট ম্যানেজমেন্ট আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার কোন প্রোটোটাইপটা এখন বানানো উচিত, কোন প্রোটোটাইপের ওয়েতে আপনার বানানো উচিত। এই জন্য টাইম খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যখন আমরা একটা প্রোটোটাইপকে ম্যানেজ করতেছি, অথবা একটা পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা যেটাকে আমরা ইন্টারেক্টিভ সিস্টেম বলতেছি সেই সিস্টেমটা যখন ডেভেলপ করতেছি, তখন এই টাইমটাকে ম্যানেজ করার। আচ্ছা, দেন আসতেছে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং সেম ভাবে, আমি সাপোজ প্ল্যান করলাম যে আমি থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং মেথডে কাজ করব, বাট সবকিছু করার পরে দেখলাম যে না, থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপ দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। আমি যে রিকোয়ারমেন্ট গুলো এলিসিট করে নিয়ে আসছিলাম সেগুলোর মধ্যে আমার আর কোনো মডিফিকেশন দরকার হচ্ছে না। আমি ইদার ইনক্রিমেন্টাল অথবা ইভলিউশনারি যে কোনো একটা ওয়েতে আগাইলে আমার কাজটা আরো বেটার হইতো। সো সেই ক্ষেত্রে হইতে পারে যে প্ল্যানিং ভালোভাবে প্রপারলি এক্সিকিউট করতে না পারার কারণে, অথবা প্ল্যানিংটাই ভুল থাকার কারণে আমাদের বেশ কিছু ভাবে আমাদের রিসোর্স গুলো নষ্ট হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে নন ফাংশনাল ফিচার। এখন চিন্তা করেন, আমরা যখন ইউজিবিলিটির কথা মাথায় রেখে একটা সিস্টেম বানাইতেছি, সেই সিস্টেমটাতে প্রোটোটাইপ বানাচ্ছি, সেই প্রোটোটাইপটা বানানোর আমার উদ্দেশ্যটাই এইটা, যাতে আমি নন ফাংশনাল ফিচার গুলো কিভাবে কাজ করবে সেই জিনিসটা দেখতে পারি, তাই না? সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের সাবজেক্টটা এখানে ডিফারেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আমরা মাথায় রাখতাম যে ফাংশনাল ফিচার গুলা, বাট এইখানে যখন আমরা এইচসিআই পড়তেছি, আমাদের মেইন কনসার্নটা হচ্ছে নন ফাংশনাল ফিচারের উপরে। যে আমার কিভাবে ডাটা রিলায়েবল থাকবে, ডাটা ইন্টিগ্রিটি কিভাবে এনশিওর হবে, কিভাবে আমি কম টাইমের মধ্যে কাজ করতে পারবো, কিভাবে আমি কম ইউজার অ্যাকশনের মাধ্যমে কাজ করতে পারবো, এই জিনিসপত্রগুলা। বাট আইডিয়াল কেসে আমরা যখন একটা প্রোটোটাইপ বানাই, আমরা যেই মেথডটা ফলো করি সেটা হচ্ছে আমরা জাস্ট ফাংশনাল ফিচার গুলো ডেভেলপ করে রেখে দিই। আমরা নন ফাংশনাল ফিচার গুলোর কথা চিন্তাও করি না, নট ইভেন ডেভেলপমেন্ট অথবা ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যে গোলটা, সেই গোলটার থেকে আমরা অনেক দূরে থাকি। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের যেই জিনিসটাকে এনশিওর করার কথা, অ্যাটলিস্ট আমাদের এই কোর্সের স্কোপ থেকে, সেই জিনিসটাকে আমরা এনশিওর করতে পারি। এই জন্য নন ফাংশনাল ফিচার গুলা ইমপ্লিমেন্ট না করাটা আইটারেটিভ ডিজাইন অথবা প্রোটোটাইপিং এর একটা মেজর ইস্যু।
আচ্ছা, এরপরে আসতেছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হচ্ছে যখন আমার হাই লেভেল ক্লায়েন্টের সাথে আমি ডেভেলপার লেভেলে কাজ করি, তখন আমার যে মিডলম্যান থাকে, সাপোজ আমার প্রজেক্ট ম্যানেজার অথবা অ্যানালিস্ট যে থাকে, সে তো অবশ্যই কোনো একটা ডকুমেন্টেশন প্রিপেয়ার করে, যেটাকে হচ্ছে হয়তো আপনারা তো আইডিপি করে আসেন না, আইডিপি হচ্ছে আমরা এরকম একটা ডকুমেন্টেশন বানাই যাকে হচ্ছে আমরা বলি এসআরএস, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। হাই লেভেল ইউজার রিকোয়ারমেন্ট থেকে টেকনিক্যাল লেভেল পর্যন্ত আমার কাজটা কিভাবে ফ্লো হবে, সেই কাজগুলোর উপরে অথবা সেই প্রসেসটার উপরে একটা ডকুমেন্টেশন। আচ্ছা, এখন যখন আমি এই কন্ট্রাক্ট গুলো বানাই তখন আমার এই ডকুমেন্টেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। বাট দেখা যায় যে আমি আমার একটা হাই লেভেল ক্লায়েন্টকে কখনোই রাজি করাইতে পারবো না যে আপনি আমার সাথে একটা কন্ট্রাক্টে পৌঁছান, যে ফার্স্টে আমি আপনাকে কিছু প্রোটোটাইপ বানাই দিব, যে প্রোটোটাইপের জন্য কিছু সার্টেন ডকুমেন্টেশন থাকবে, দেন এই প্রোটোটাইপ দিয়ে যদি সব কাজ আমরা মনে হয় যে করতে পারবো, তাহলেই আমরা আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটায় হাত দিব অথবা ফাইনাল সিস্টেমটা ডেভেলপ দিকে নজর দিব। এরা কেন রাজি করানো যায় না? কারণ প্রথমে এখানে একটা কস্ট এর ইস্যু চলে আসে। যখনই আমি ডকুমেন্টেশন করতেছি, যখনই আমি আমার ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করতেছি, রেদার আমার মেইন সফটওয়্যারটা থেকে বাদ দিয়ে একটা প্রোটোটাইপের মধ্যে, তো বেশ কিছু আমার এরকম ইস্যু চলে আসে। এই ইস্যুগুলোকেই আমরা কন্ট্রাক্ট এই সাবসেকশনটার আন্ডার ফেলছি। এই জিনিসপত্রগুলো আপনারা যদি একটু বইতে গ্রো থ্রু করেন, তাহলে দেখবেন যে আরো বেশ ভালোভাবে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্লাস অ্যালেন্ডিক্স এর যে বইটা, এই বইটার মধ্যে এই ম্যানেজমেন্ট ইস্যুগুলো বেশ ভালোভাবে মেনশন করা আছে, চাইলে বইটা একটু ফলো করে নিতে পারেন। আচ্ছা, আর এই ক্লাসটা তো আপনাদের 3টা 10 পর্যন্ত, 3টা 5 অলরেডি বেজে গেছে। এই জন্য আজকে আর সামনে আগাবো না। যতটুকু পড়ছি এই প্রোটোটাইপিং মেথড গুলা, আমি আবারও বলতেছি, এই টপিকটা আপনাদের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন যেই টপিকটা আজকে রিক্যাপ করলাম, ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর যে মেথড গুলো আছে, যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে আমরা ইভালুয়েট করতেছি, এগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যে টপিক গুলো টেকনিক্স অফ প্রোটোটাইপিং, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এখন অ্যাটেন্ডেন্সটা নিব, অ্যাটেন্ডেন্সটা দিয়ে ব্রেক করে না। হোপফুলি এখন সবাইকে আমি পাবো অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়। যারা যারা ঘুমায় আছেন তারা একটু ঘুম থেকে উঠে যান। প্রথমে সেকশন এ, 29 ব্যাচে 71। এম আই অডিবল? শুনতে পাচ্ছেন আমার কথা? Everyone present, sir. শোনা যাচ্ছে। আচ্ছা, 29 ব্যাচে 71, Present, sir. 76, 77,